যে চ্যাপ্টার 5 এটা আমাদের পদার্থের অবস্থা এবং থ্যাংক ইউ, পদার্থের অবস্থা এবং চাপ। এখান থেকে একটা কোশ্চেন আসে, এটা একটা আলাদা একটা চ্যাপ্টার। তোমরা যখন নামগুলো দেখবে তখন বুঝতে পারবে যে চ্যাপ্টারের ইউনিকিটি কতটুকু, ইউনিক কতটুকু আছে। যেমন আমরা যখন পদার্থের অবস্থা এবং চাপ দেখব তখন সেটা আমরা খুবই আলাদাভাবে দেখব, এরকম আর কোনো কথা নেই। আবার যখন আমরা তাপ দেখব, পদার্থের প্রসারণ দেখব, তখনও দেখব যে এরকম কোনো চ্যাপ্টার নেই। যখন আমরা কোনো শব্দ দেখব তখনও আমরা দেখব এরকম কোনো এরকম আর কোনো দ্বিতীয়টা নেই। কিন্তু যখন আমরা আলো দেখব, দেখব যে আলোর দুইটা অংশ আছে, আলোর প্রতিফলন আছে, আলোর প্রতিসরণ আছে, তখনও আমরা দুইটা অংশ দেখব। আমরা যখন আমরা স্থির তড়িৎ এবং আমরা তড়িৎ দেখব, চল তড়িৎ দেখব, তখনও আমরা দেখব যে এখানে দুটো অংশ আছে আমাদের এখানে। তো তুমি যখন এই অংশগুলো তুমি যখন দেখবা তখন তোমার মনে হবে যে এইগুলাতে তুমি এই ডাবল ডাবল চ্যাপ্টার তোমার এখানে, তুমি যখন দেখবা এগুলো ডাবল ডাবল চ্যাপ্টার আছে এখানে। তো আমরা কোনগুলো আমাদের সিঙ্গেল চ্যাপ্টার, এই সিঙ্গেল চ্যাপ্টার থেকে সিঙ্গেল কোশ্চেন আসার সম্ভাবনা অনেক। এই সিঙ্গেল গুলো থেকে, সিঙ্গেল অংশগুলো আসা থেকে। এরকম একটা চ্যাপ্টার হলো আমাদের পদার্থের অবস্থা এবং চাপ, এরকম একটা চ্যাপ্টার আমাদের। এই চ্যাপ্টারের যদি তোমরা বেসিক অংশগুলো জানতে চাও বা দেখতে চাও এই চ্যাপ্টারের ভিতরে কি আছে সেটা, তো এই অংশের ভিতরে আসলে আমরা কয়েকটা সূত্র দেখব, কয়েকজন বিজ্ঞানীর। তার মধ্যে উল্লেখযোগ্য হলো আর্কিমিডিসের সূত্রটা দেখব, তারপরে আমরা প্যাসকেলের সূত্রটা দেখব। এই দুইটা চ্যাপ্টার যখন তোমরা এই পুরো চ্যাপ্টারটাকে দুটো অংশে বিভক্ত করবা, তখন একটা দেখবা আর্কিমিডিসের সূত্র আর একটা হলো প্যাসকেলের সূত্র। তো প্যাসকেলের সূত্রটা কি করে, না প্যাসকেলের সূত্রটা কিভাবে আমাদের কাজ করে। প্যাসকেলের সূত্রটা হলো, এই যে ধরো আমরা একটা স্টেপলারে আমরা একটা পেন স্ট্যাপলিং করি একটা স্টেপলারে, তাহলে এই স্টেপলারে যখন আমরা একটা পেন স্ট্যাপলিং করি তখন কিন্তু আমাদের প্রচুর শক্তির দরকার হয়। আমরা যদি সেটা আমাদের নরমাল হাতে, বেয়ার হ্যান্ডে, উন্মুক্ত হাতে যদি সেটা স্ট্যাপলিং করতে যেতাম এতগুলো কাগজের ভিতরে, আমরা এমনি একটা পেন খুলতে গেলে আমাদের নখ কাটা যায়, হাত কাটা যায়, এরকম অবস্থা। তাহলে তুমি অল্প চাপে বেশি কাজ পাবে প্যাসকেলের সূত্র অনুসারে। তোমার ফোর্স আর এরিয়ার উপরে সে একটা কাজ করবে, তোমার ক্ষেত্রফলের উপরে কাজ করবে, বলের উপরে কাজ করবে প্যাসকেল। তুমি অল্প চাপে দেখো একটা বিরাট একটা ট্রাক দেখবে একটা স্ক্রু জ্যাকের উপরে পুরা তাকে রিভার্স করে রাখা যায়। তার মানে তুমি চাপ দিবা এক জায়গায় কম, আউটপুট পাইবা বেশি, তার কাজ পাইবা বেশি, সেটা প্যাসকেল বলেছে আমাদের। এবং তার একটা সূত্র আছে চাপের, এবং চাপটা হলো কিছুই না, এক ধরনের বল। তো বল কাকে বলে, বল হলো আমরা যখন কোনো কিছুর উপরে এমন একটা ম্যাটার, এমন একটা টপিকস ফিজিক্সের যেটা তুমি অনেক ভাবে ব্যাখ্যা করতে পারো বলকে। বল হলো তুমি যখন কোনো বস্তুর উপরে এমন একটা রাশি যা প্রয়োগ করলে বস্তুর বিকৃতি ঘটে, স্থির বস্তু গতিশীল হয়, গতিশীল বস্তু স্থির হতে চায় বা স্থির হয়ে যায়। তারপরে মনে করো, তারপরে কোনো বস্তু যদি দিক পরিবর্তন করতে পারো, কোনো বস্তু যদি টুইস্টিং তার শেপ আকৃতি পরিবর্তন করতে পারো, সেটা হলো বল। সেই বলটা যখন একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত হবে সেটা হলো চাপ। তাইলে চাপ কি হবে, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলটা হবে চাপ। এফ বাই এ, বল হলো এফ আর এ হলো এরিয়া বা ক্ষেত্রফল, এফ বাই এ, এটা হলো চাপ। তো প্যাসকেল কি বলেছে, প্যাসকেল বলেছে এফ বাই এফ আর এটা সমানুপাতিক F1/A1 ইকুয়াল টু F2/A2, এরকম একটা সূত্র দিয়েছে, আমরা এটা দিয়ে বাইর করব। আর আর্কিমিডিস কি বলেছে আমাদের, আর্কিমিডিস বলেছে কোন জিনিস তরলে ডুববে, ভাসবে, নাকি সে তোমার সেখানে দুইটা মাথা একসাথ করে থাকবে, তারা দুইটা অংশ, দুইটা সারফেস একসাথ করে থাকবে, সেটা আর্কিমিডিস বলেছে। এই আর্কিমিডিসের ল অনুসারে আমরা এই জাহাজ, বিশাল জাহাজকে আমরা পানিতে ভাসাতে পারি। যেখানে একটা ছোট্ট পিন পানিতে ডুবে যায় সেখানে বিশাল জাহাজ টনে টনে, একটা জাহাজ দেখে তো আমার একবার খুব ভয় লেগে গেছিল। আমি
চট্টগ্রামে কিছুদিন চাকরি করেছি 1 বছরের মতো। যখন সেখানে আমার অফিসটা ছিল ওই যে তোমাদের আগ্রাবাদ ছিল, তো আমি প্রায় পতেঙ্গা সি বিচে চলে যেতাম। ওখানে কাপ্পো একটা এরিয়া আছে, কর্ণফুলী নদীর 14 নম্বর ঘাট, যেখানে ইলিশ মাছ পাওয়া যায় প্রচুর। কাপ্পো নেভাল একাডেমি। স্যার আপনি কিসের চাকরি করতেন স্যার? তখন আমি ব্র্যাক ব্যাংকের সিনিয়র অফিসার ছিলাম 2001 সালে, 1 বছরের মতো। ও হঠাৎ করে হাঁটতে হাঁটতে ওদের ব্যাংকে ফিজিক্স থেকে পাশ করেও ব্যাংকে চাকরি থার্ড হয়েছিলাম ওখানে। তো যাক, সেটা একটা ইতিহাস। 1 বছর চাকরি করার পরে যখন কোনো ছুটি ছিল না, এখন আমি হয়তো ম্যানেজার ট্যানেজার হয়ে বিশাল একটা কাণ্ড হয়ে যেত। আমার মা বলতেছিল যে এইসব যে চাকরিতে ছুটি নাই ওই চাকরি করার দরকার নেই, তুমি ছুটিওয়ালা চাকরি করো। তারপরে স্কুল কলেজে আসা, তোমাদের ক্যাম্ব্রিয়ানে আসা, তারা আরেক জায়গায় কাজ করে। তো এই যে কাপ্পো নেভাল একাডেমি, এই অংশগুলোতে বিশাল বিশাল জাহাজগুলো পাওয়া যায়। তারা চট্টগ্রামের, আছো কেউ এখানে চট্টগ্রামে? আমাদের এই 20 জনের মাঝে কেউ চট্টগ্রাম বাড়ি আছো ওই এলাকার দিকে? বাড়ি না স্যার, বাট অনেকবার গেছি। আচ্ছা, কেউ নাই মনে হয় ওই এলাকার দিকে। অনেকবার গেছে, আমরাও যাই, আমি প্রতি বছর প্রায় যাওয়ার চেষ্টা করি। ওখানে বিশাল সুন্দর লাগে আমার কাছে এলাকাগুলো। তো এই জাহাজ একটা দেখে আমি মনে করছিলাম একটা 5 তলা বাড়ি একবার, এরকম বিশাল অবস্থা নৌবাহিনীর একটা নেভাল জাহাজ দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম। বলবো দেখে যে মধ্যখানে পানি, মানে নোংর ফেলছে যেখানে, আর বিশাল বাড়ির মতো 5-6 তলা বাড়ি, কি ধরনের ইয়ার্ড বড় এইরকম হয়, তাহলে এত বড় জিনিসগুলো সমুদ্রে ভাসে। সেটা সে আর্কিমিডিসের সূত্র অনুসারে আমরা সেটা দিয়ে ঠিক করব যে কোনো জিনিস ডুববে, ভাসবে, নাকি সে একসাথে চলমান থাকে, সাবমেরিন যেরকম থাকে উপরে সার্ফেসের সাথে মিশে থাকে, বা একটা জাহাজের আকৃতির কি পরিবর্তন করলে সে ডুবে যাবে, বা কি পরিবর্তন করলে সেটা ভেসে যাবে, সেটা দিকে আমরা দেখবো একটা। এখানে আরেকটা ইম্পর্টেন্ট শব্দ হলো আর্কিমিডিসের সূত্রটা বোঝার জন্য, সেটা হলো প্লবতা। প্লবতা আমরা কাকে বলবো? এই যে প্লবতা, সব তুমি মনে করো আজকে একটা বালতি পানি নিয়ে বালতির ভিতরে একটা বলের মতো নিয়ে ভিতরের দিকে ফ্রেশ করতে যাই, দেখবো যে যত ভিতরের দিকে তুমি ডুবাতে চাও তত একটা ফোর্স দিয়ে তোমাকে ডুবাতে হবে, তুমি ইজিলি সেটাকে উঠাতে পারবে না। তার মানে হলো তরলের যত গভীরের দিকে যাবে তত বেশি তোমাকে উল্টা একটা রিয়াকশন ফোর্স দিবে তরল বা বায়বীয় পদার্থ। সেটাই হইলো প্লাবতা। ঊর্ধ্বমুখী কোনো তরল দ্বারা ঊর্ধ্বমুখী যে বল সেটাই হলো তোমার প্লাবতা বলে। তো এত কিছু যাওয়ার আগে আমরা চলে যাই চ্যাপ্টার 5 এর উপরে। এই চ্যাপ্টার 5 এ মনে রাখবা, এখানে এই চ্যাপ্টার 5 এর উপরে আমাদের একটা থাকবে, ক্রিয়েটিভ থাকবে সব সময়। এটা একটা ইউনিক চ্যাপ্টার, এটা মনে রাখবা। এটার উপরে পদার্থের অবস্থা ও চাপ, আমরা জানি আমাদের হিমালয় পর্বতের উপরে বাংলাদেশের গিয়েছিল, এই মেয়েটা গিয়েছিল, আর একটা ছেলে গিয়েছিল সেখানে, মুসা। সেখানের সাথে চাপের সম্পর্ক কি? চাপের সম্পর্ক হলো এটার সাথে যে আমরা যত উপরে যাই বায়ুর চাপ তত কমে যায় নাকি বেড়ে যায়? বলতো, যত উপরে যাব তত বায়ুর চাপ কমে যাবে নাকি বেড়ে যাবে বায়ুর চাপটা? কমে যাবে স্যার। হ্যাঁ, কমে যাবে। হ্যাঁ, ভেরি গুড, কমে যাবে। এই জন্য যত উপরে যাও রান্না করতে বেশি পরিমাণ তোমার জ্বালানি লাগবে। এবং প্লেনের ভিতরেও কোনো কোনো দেশে জার্নি করার সময় অনেকের কান নাক মুখ বন্ধ হয়ে আসে প্লেনের ভিতরে। আরো বেশি তো অনেকের ব্লিডিং এ চলে আসে, নাক টাক দিয়ে চলে আসে, তখন বায়ুর চাপ কমে যায় তোমাদের সেখানে। আর এই হিমালয় পর্বত ওর পথে যদি কোনো একটা অংশে যদি শরীর খালি থাকে, খোলা থাকে, তাহলে ওটা ফেটে রক্ত বেরিয়ে আসবে। তোমরা জানো হয়তো সেটাকে, যে আমাদের শরীরের চুল থেকে পায়ের নখ পর্যন্ত এই যে ব্লাড সার্কুলেশন হচ্ছে, রাবিং হচ্ছে, এই যে আমরা হাঁটতেছি, এই যে আমরা কথা বলতেছি, এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, এই যে আমাদের খাবারগুলো বার্ন হচ্ছে, এগুলো যে মিক্সার হচ্ছে একটা গ্রাইন্ডিং মেশিনের মতো করে, এই যে ভিটামিনের জায়গায় যাচ্ছে, রক্ত তার মতো করে তরল করে নিচ্ছে। সিম্পল, যারা মেয়েরা আছো তোমাদের আম্মুরা যখন আদা বা রসুন এগুলো যখন দেখবা ব্লাইন্ড করে গ্রাইন্ডার মেশিনে, তখন দেখবা কতটুকু স্পিডে করার পরেও 2-3 বার করার পরেও আবার আস্তে থেকে যায়, ঘাসের মতো থেকে যায়। আমরা মরিচ গুলো যখন গুঁড়া করি, জিরা গুলো গুঁড়া করি, ছেলেরা যখন নিয়ে যাবা দেখবা যে এগুলো অনেকবার দেওয়ার পরে মিহি হয় না। তাহলে এই শরীরের ভিতরে এই যে আমরা শক্ত খাবার গুলো খাই, মাছ খাই, গোস্ত খাই, এই যে চিকেন, ফ্রাইড চিকেন, ফ্রুটস গুলো খাই,
এগুলোকে করে করে এই যে রক্তের সাথে মিশার মতো মিহি করে, আবার অপ্রয়োজনীয় অংশগুলো আমাদের পেট থেকে বাইর করে দেয়। এটা একটা হাতি, যে পরিমাণ হাতি, শুধু বাঘ না, বেড়াল না, গরু না, ছাগল না, একটা হাতি আমাদের শরীরের উপরে যে চাপ দেয়, এই চাপের মতো একটা প্রেসার সৃষ্টি হয় আমাদের আউটওয়ার্ড সেন্ট্রিপিউগাল, এই আন্তিকেন্দ্র বিমুখী একটা ফোর্স সৃষ্টি হয়। তখন বাতাস আবার চারপাশ থেকে আমাদের হাতির মতো এই চাপটা দিয়ে আমাদের শরীর রক্ষা করে। যেই একটু বাতাস কম জায়গায় চলে যাবে, দেখবা যে আস্তে শরীর থেকে পেটে চামড়া ফেটে রক্ত বাহির হয়ে যায়। তার কারণ ওই যে যে ভিতরে যে অংশটুকু আমাদের পেটের ভিতরে, শরীরের ভিতরে চলে, ওইগুলা বাতাস চাপ বাইরে থেকে না দিলে, তাইলে এই যে আমরা বাতাসের সমুদ্রে ডুবে আছি, আমরা বাতাসের, এটা মনে রাখবা। আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা দিন সকালবেলা যেমন দিনটা কেমন যাবে, মর্নিং শোজ দ্য ডে, এভাবে বলে, এটা একটা প্রবাদ প্রবচন। সেই রকম ভাবে এই অধ্যায়ে তোমাকে বলে দিবে যে তুমি কোথায় কি, মনে করো তুমি কখনো কক্সবাজার যাও নাই, তখন তোমাকে গাইড বা তুমি ইন্টারনেট থেকে দেখে নিয়েছো যে এখানে গেলে নাস্তা বিরতি হবে, ডান পাশে এটা থাকে, আমাদের হোটেলটা ঠিক এই জায়গাতে, তারপর আমরা এখান থেকে নামবো, এখান থেকে এটা নিয়ে আমরা রিক্সায় যাব, এই ধরনের একটা প্রথমবার যেমন একটা আমাদের প্রিপারেশন থাকে। এই চ্যাপ্টার গুলো তোমাকে মনে হবে যে তুমি চ্যাপ্টারের ভিতরে জার্নি করতে যেতেছো, তুমি চ্যাপ্টারের ভিতরে যাবে, যাওয়ার সময় তোমাকে এটা একটা গাইড হিসাবে তোমার হাতে দিয়ে দিবে, তারা বলবে যে এটা হইলো তোমার গাইড, চলো এটাতে কি কি আছে দেখে নাও। আমরা দেখে নেব, তারপর আমরা খুঁজবো, আচ্ছা এটা কোন জায়গায়, এটা কি আমি দেখেছি, এটা কি আমরা পেয়েছি। যদি কেউ এই টপিকস গুলো চ্যাপ্টারটা রিডিং করার পরে এই টপিকস গুলো আবার নিজে নিজে রিডিং করো, তো হ্যাঁ আমি এই কথাটা তো দেখেছি, আমি এই কথাটা জানি, হ্যাঁ এই পয়েন্টটাও আমরা আলাপ করেছি, এই পয়েন্টটার সম্বন্ধে আমরা বলতে পারি। আর যদি এগুলো যদি সুন্দর সুন্দর করে তুমি শুধু শব্দগুলো বলো যে না আমি এটা জানি, এটার ভিতরে এটা আছে, তাহলে তোমার কোনো ক্রিয়েটিভ এমসিকিউ এগুলো হবে না। আমরা যখন বোর্ডের কোশ্চেন করি, আমাদের ডাকে মাঝে মাঝে 2-3 বছরে একবার ডাকে আমাদের, তখন আমরা দেখি আমাদেরকে এটা ধরাই যায়, শুধু প্রতি চ্যাপ্টার থেকে এই শিখন ফলগুলো ধরাই যায়, বলবো যে আপনার যত কোশ্চেন হবে যেন এই টপিকস এর ভিতরে হয়, এটার বাইরে গেলে এটা ক্যান্সেল হবে, এবং দেশব্যাপী আমরা তখন ব্যাখ্যা দিতে পারবো না। তাহলে তোমাদের একটা গোপন কথা বলে দিলাম, এই অধ্যায়ের শুরুর যে ছোট্ট ছোট্ট লাইন গুলো থাকবে, এগুলো সুন্দর করে তোমরা এগুলো বুঝতে চেষ্টা করবা, শব্দগুলো বুঝতে চেষ্টা করবা, বা এটার ভিতরে যা বলতেছে তুমি বুঝো কিনা সেটা তুমি চেষ্টা করবা, এই অংশগুলো। তাহলে দেখো কি বলছে প্রথমে, অধরা এত পরে আসতেছে কেন, বলো ক্ষেত্রফলে, হ্যাঁ বলো। স্যার আপনি স্যার কবে কবে স্যার স্কুলে থাকেন? আমি তো তোমরা কি বারে আসতে পারবা সবাই আমাকে বলো, আমি তোমাদের ডেটে আসতে চেষ্টা করবো। আমি রবি মঙ্গল রবি সোম বুধবার থাকবো, রবি সোম বুধ। তার মাঝেও তোমরা যদি কেউ আসো তাহলে তোমরা আমাকে ওই যে আমার ডেস্কে রেখে দিও সুন্দর করে, এই যে একটা পেয়েছি আমি, আমাকে একটা দিয়ে গেছে অলরেডি, আমি আইডিটা খেয়াল করতে পারি, কালকে আমাকে মেসেজে বলছো মনে হয় যে স্যার আমি রেখে গেছি। আচ্ছা একজন রেখে গেছো আমার ডেস্কে সুন্দর করে সিরিয়ালে রেখে দিও। আমি ছিলাম হ্যাঁ স্যার অর্ণব সাহা। হ্যাঁ অর্ণব স্যার। স্যার স্যাটারডেতে পারবেন না? আচ্ছা তাহলে তোমাদের জন্য আমি স্যাটারডেতে আসবো, স্যাটারডেতে আসবো, স্যাটারডেতে আসবো, তাহলে আমি আর সানডেতে আসবো না, আমি স্যাটারডেতে তোমাদের জন্য আসবো। হ্যাঁ ওকে স্যার, ওকে। আচ্ছা স্যাটারডেতে তোমরা 12টার আগে বা 1টার আগে আসতে চেষ্টা করো, তারপর আমি লাঞ্চের সময় চলে যাবো। আমাদের এখন এখানে আমরা আউটগোয়িং করতে পারি যে কোনো সময়, তাহলে স্যাটারডেতে আসো সবাই, যারা যারা দিবা আমি রিসিভ করে রাখবো তোমার। স্যার আজকে আসতে পারি? আজকেও আসো, আজকেও আসো, আজকেও আসো। স্যার হোয়াটসঅ্যাপে দেব না মেসেঞ্জারে দেব? না না কোনোভাবেই সফট কপি দেওয়া যাবে না, পুরাটাই হার্ড কপি, পুরাটাই হার্ড কপি। শুধু মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বা গ্রুপ, যারা দূরে আছো, কুমিল্লাতে আছো, রাজশাহীতে আছো, দিনাজপুরে আছো, রংপুরে না রংপুরে ওখানে আছো, তারা 2 সপ্তাহটা একসাথে প্রয়োজন বোধে কুরিয়ার করবা, কুরিয়ার করবা, ফিজিক্যালি আসা দরকার না, এত কষ্ট করে লিখবা উপাধ্যক্ষ, বা কেউ যদি আসে ভবন 6 ক্যামরিয়ান স্কুল এন্ড কলেজ, বারিদারা, ঢাকা, হুমায়ুন খানম, এটাতে কুরিয়ার করবা যদি পারো, জামালপুর টাওয়ার
কুরিয়ার করতে চাইলে আমার কাছে ঠিকানাটা নিও। আমি যে স্যার আমি কুরিয়ার করতে চাই, আমাকে ফোন করলে আমি অফিসিয়াল এখানে যে মেইলিং অ্যাড্রেসটা আছে, চিঠিপত্র আছে, আমি নিচে গিয়ে নিয়ে তোমাদের মেসেজ করে দেব। কিন্তু এটা 100% হার্ড কপি। গত রবিবার বোর্ডের লোক চলে আসে, আসি লিঙ্কন স্যারের রুমে দুজন চলে আসছে। আমরা তো অবাক, আমরা এমন ভাবে তো পাই নাই প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টটা। পরে এনে ওদেরকে ঘুরায় আমাদের ওই যে রুমটা, আমাদের ডিজিটাল রুমটাই নিয়ে বসে টসে চাটা খাওয়াই আমরা ওদেরকে বিদায় করে দিয়েছি। মানে বাড্ডা থানাতে শিক্ষা অফিস তো ঠাস করে চলে আসে, প্রথমে ক্যামরিয়ান দেখি ওরা কি করেছে, এরকম একটা ভাবে চলে আসে। তাহলে তোমরা শনিবারে আসো, আমি তোমাদের জন্য শনিবারে আসবো। যারা আজকে আসো তারাও আসতে পারবা, সমস্যা নেই। আর কারো ডেস্কেরটা কেউ নিবে না, হ্যাঁ আজকে আসলেও আসতে পারবা। তখন তোমরা আমাকে ডেস্ক করে রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। সুন্দর করে রেখে দাও, আমি তোমাদেরকে হাইয়েস্ট কমেন্টটা দিতে চেষ্টা করবো। আচ্ছা আমি তো আসতে পারবো না। বলো যাবা নাকি, কে বলতেছো? স্যার আমি আসতে পারবো না। ও ওসমান আসতে পারবে না নাকি? ওসমান আলী। হ্যাঁ তুমি কুরিয়ার সার্ভিস করে দিবা। ঢাকাতে আসো? ঢাকাতে তো নাই তুমি। স্যার আমি তো কুমিল্লা আছি। তো কুরিয়ার করে দিও, কুরিয়ার সার্ভিস করে দিও। না স্যার। কুরিয়ার পারবে না? ওসমান স্যার কুরিয়ার সার্ভিস করে দিতে পারবে না? কুরিয়ার কুরিয়ার তো অনেক দূরে স্যার, আমি তো চিনি না কোন জায়গা থেকে করে। আচ্ছা তোমার সাথে আমি কথা বলতেছি পরে, তোমার কিভাবে বা গার্ডিয়ানরা আলাপ করা, কুরিয়ার সার্ভিস খুলতে বলো বা কি করতে হবে, দূরে আছে আমি আলাপ করবো তোমার সাথে পরে। আচ্ছা তাহলে দেখো আজকে আমরা যে অংশটুকু বাসায় করবো, প্লিজ আমি পড়ানোর পরে যেহেতু, হ্যাঁ ঠিক আছে, আমি পড়ানোর পরে যেহেতু তোমাদের কোনো কাগজে কলমে কোনো কাজ দিতেছি না, কোনো কোশ্চেন অ্যাসাইন করতেছি না, আমি এটা পড়ানোর পরে তুমি গিয়ে জাস্ট একটু রিভিশন দিবা এটা এই জিনিসগুলো। বলো ক্ষেত্রফলের পরিবর্তনের সাথে চাপের পরিবর্তন ব্যাখ্যা করতে পারবো। তাহলে আমি এখানে তিনটা জিনিস আগে নিজেকে এই মাথার ভিতরে নিব। একটা হলো বল কাকে বলে, একটা ক্ষেত্রফল কাকে বলে, আর একটা হলো চাপ কাকে বলে। বল হলো যেটা বিকৃতি ঘটা যা প্রয়োগ করলে, ক্ষেত্রফল বলতে আমরা দৈর্ঘ্য ইনটু প্রস্থ ক্ষেত্রফল, আর চাপ আমরা পি, আমরা জানি বল বাই ক্ষেত্রফল, এটা হলো চাপ। স্থির তরলের মধ্যে কোন বিন্দুতে চাপের রাশিমালা বের করতে পারবো, যে তরলের ভিতরে কোনো কিছু তুমি যখন চাপ দিয়ে ভিতরে যেতে চাও, ভিতরে নিতে চাও, তখন ভিতর থেকেও একটা চাপ আসে, এই চাপের রাশিমালা বের করতে পারবো। তরলে নিমজ্জিত বস্তুর ঊর্ধ্বমুখী চাপের অনুভূতি ব্যাখ্যা করতে পারবো, কেন আমাদের হাতে লাগে, কেন আমরা জোর করে, যারা আমরা ফুটবল খেলি, তোমরা খেলো, তোমরা দুষ্ট আছে, একটা ফুটবলকে পুকুরে পানির ভিতরে দেখবা, পানির ভিতর দিকে নিতে হলে বেশি করে চাপ দিতে হয়। অনেকে আবার এই ফুটবলের উপরে দুই হাত দিয়ে চাপ দিয়েও ভেসে থাকে অনেকে, তার মানে কি ভিতর থেকে একটা বল কাজ করে। এটা তো সবাই পারবে, যে পড়ালেখা করে না, যে কমার্সে পড়ে সেও বুঝতে পারবে যে ফুটবল পানির ভিতরে গেলে চাপ উল্টামুখী একটা চাপ হয়, কিন্তু এটা কেন হয় সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। প্যাসকেলের সূত্র ব্যাখ্যা করতে পারবো, প্যাসকেলের সূত্রের ব্যবহারিক ক্রিয়া প্রদর্শন করতে পারবো। আমরা কেন দুনিয়ার এত সূত্রের সাথে ম্যাসকেল ক্যাসকেল থাকতে আমরা প্যাসকেলের সূত্র পড়বো, নিশ্চয়ই সেটা ফিজিক্সের জন্য, আমাদের পদার্থবিজ্ঞানের জন্য বিরাট অবদান রেখেছে, তার জন্য আমরা সেই ব্যাখ্যা করতে পারবো। আর্কিমিডিসের সূত্র ব্যাখ্যা করতে পারবো, ঘনত্ব ব্যাখ্যা করতে পারবো। ঘনত্ব তো তুমি জানো, ঘনত্ব কাকে বলে, বস্তুর একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলে, এটা আমরা জানি, বস্তুর একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলে। তারপরে দৈনন্দিন জীবনে ঘনত্বের ব্যবহার ব্যাখ্যা করতে পারবো, বস্তু কেন পানিতে ভাসে তা ব্যাখ্যা করতে পারবো। তার পানিতে এমনি ডিল ছুঁড়ে দিলে এমনি ভাসে, এটা আবার ব্যাখ্যা করার কি আছে না, এইটার বিরাট একটা সায়েন্টিফিক অংশ আছে, ব্যাখ্যা করতে পারবো। বাংলাদেশে নৌপথে দুর্ঘটনার কারণ বিশ্লেষণ করতে পারবো, কেন জাহাজ ডুবে যায়, অতিরিক্ত যাত্রী নিলে কিভাবে তুমি একটা সায়েন্টিফিক ইয়ে করতে পারবো।
বায়ুমণ্ডলের চাপ ব্যাখ্যা করতে পারবো। আমরা যত উপরে যাই আমাদের বায়ুমণ্ডলের চারিদিকে চাপের রাশিমালাটা কি, চাপের মান কি, এগুলো ব্যাখ্যা করতে পারবো। তরল স্তম্ভের উচ্চতা ব্যবহার করে বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করতে পারবো, যে কতটুকু চাপ হইলে তরল কতটুকু উপরে উঠবে। উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুমণ্ডলের চাপের পরিবর্তন বিশ্লেষণ করতে পারবো আমরা ব্যারোমিটার দিয়ে। বাতাসের চাপ এভাবে স্কেল দিয়ে বুঝতে পারবো। যখন আমরা 0 ডিগ্রিতে থাকি আমাদের শরীরে তাপমাত্রা একটা রেঞ্জ ওভারটেক করলে যেমন আমরা বলতে পারি আমাদের জ্বর হয়েছে, তেমনি আমরা কি করতে পারবো ওই ব্যারোমিটারে বাতাসের চাপ দেখে বুঝতে পারবো কোন দিন ঘূর্ণিঝড় হবে, কোন দিন ঘূর্ণিঝড় হবে না, কোন দিন আবহাওয়া নরমাল থাকবে, কোন দিন নরমাল থাকবে না, সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। আবহাওয়ার উপর বায়ুমণ্ডলের চাপের পরিবর্তন বিশ্লেষণ করতে পারবো। কিছুটা ম্যাটেরিয়ালিস্ট আমরা হতে পারবো। আবহাওয়ার ব্যাখ্যাটা আমরা জানবো যদি যন্ত্রটা দেখি, ব্যারোমিটারটা দেখি, বা যখন বিবিসিতে সিএনএন এ আবহাওয়ার পূর্বাভাস দেয় তখন আমরা জিনিসটা বুঝতে পারবো, হ্যাঁ এটার কারণে বৃষ্টি হচ্ছে, এটার কারণে রোদ হচ্ছে, এটার কারণে বায়ুমণ্ডলে বাতাস এদিক থেকে এদিকে যাচ্ছে, এটা ব্যাখ্যা করতে পারবে। পীড়ন ও বিকৃতি ব্যাখ্যা করতে পারবে। পীড়ন ও বিকৃতি কি? পীড়ন হলো একটা বল, তুমি বল দিলা। বিকৃতি কি? মনে করো একটা কোকের বোতল তুমি ধরে 2 হাত দিয়ে স্ম্যাশ করে ফেলবা, বিকৃতি করল, ডিফর্ম করে ফেললা তুমি এটাকে, মানে আগের যে শেপটা ছিল সেই শেপটাকে তুমি চেঞ্জ করে ফেললা। তাহলে এই এই বিকৃতিটা তুমি কতটুকু বল দিলা আর কতটুকু বিকৃতি হলো সেটা ব্যাখ্যা করতে পারবে। আর এই পীড়ন আর বিকৃতি ব্যাখ্যা করার সময় মিস্টার হুক একটা ফর্মুলা দিয়েছে, সেটা আমরা বলবো যত জোরে বল দিবা তত বেশি বিকৃতি হবে, সেই কথাটা বলে গেছে। পদার্থের আণবিক গতিতত্ত্ব ব্যাখ্যা করতে পারবো। আমরা জানি প্রতিটা বস্তু কম্পনশীল, ভাইব্রেট করে, নিজের অবস্থায় নড়তে থাকে, সেই গতিতত্ত্বটা ব্যাখ্যা করতে পারবো। পদার্থের প্লাজমা অবস্থা ব্যাখ্যা করতে পারবো। কঠিন, তরল, বায়বীয়, এটার বাহিরেও পদার্থের আরেকটা ব্যবস্থা থাকে, সেই ব্যবস্থাটা আমরা এক্সপ্লেন করতে পারবো, ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা, তাহলে দেখো আমাদের এবার হলো চাপ। চাপ কথাটা কি সুন্দর করে তারা বলেছে। এখন যে কোনো একজন, রুদ্র তুমি এসেছো, তুমি পড়ো সুন্দর করে একটু চাপ, এই টপিকসটা পড়ো চাপের। আমরা শুধু এখানে পড়বো, আমাদের এক্সট্রা বার্ডেন দরকার নাই, বাসায় দরকার নেই, শুধু এখানে একটু শুনো মনোযোগ দিয়া। হ্যাঁ, আমরা আমাদের আমরা আমাদের দৈনন্দিন কথাবার্তার চাপ শব্দটা নানাভাবে ব্যবহার করলেও পদার্থবিজ্ঞানের চাপ শব্দটার একটা সুনির্দিষ্ট অর্থ রয়েছে। আমরা আগের অধ্যায়গুলোতে নানা সময় নানা ধরনের বল প্রয়োগ করার কথা বলছি, তবে বলটি ঠিক কিভাবে প্রয়োগ করা হবে সেটি বলা হয়নি। যেমন তুমি একটা পাথরকে এক হাতে ঠেলতে পারো, 2 হাতে ঠেলতে পারো, কিংবা তোমার সারা শরীর দিয়ে ঠেলতে পারো। প্রত্যেকবার তুমি সমান পরিমাণ বল প্রয়োগ করলেও চাপ কিন্তু ভিন্ন। প্রথম ক্ষেত্রে তুমি তোমার হাতের তালুর ক্ষেত্রফলের ভেতর দিয়ে বল প্রয়োগ করেছো। যদি তোমার প্রয়োগ করা বল হয় F, হাতের তালুর ক্ষেত্রফল হয় A, তাহলে চাপ P হচ্ছে P = F/A। চাপের একক দুইটা দেখো, N/m একটা স্কয়ার হলো হ্যাঁ অথবা নিউটন, প্যাসকেল। হ্যাঁ নিউটন মিটার স্কয়ার বা প্যাসকেল। মাত্রা হলো আর চাপের মাত্রা P = প্যাসকেল হচ্ছে mL⁻⁻1 T⁻²। তোমাদের একটা হুঁশিয়ার করে দিই, একটা কথা ওয়ার্ন করে দিই। এই যে চাপের মাত্রা বাম পাশে থার্ড ব্র্যাকেটের ভিতরে পি দিয়েছে, অনেকে যখন রিটেনে লেখো তখন তোমরা এই পাশেও থার্ড ব্র্যাকেট দাও। মনে রাখবা থার্ড ব্র্যাকেট শুধু এক পাশে হবে এবং সেটা পি এর জন্য হবে, ডান পাশে কোনো থার্ড ব্র্যাকেট হবে না। এটা জাস্ট মনে রাখলাম, এটা দিলে তোমাকে কেটে দেবে। তাহলে চাপের আমরা একটা ব্যাখ্যা দিতে পারি, এই সংজ্ঞা দিতে পারি যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, এই যে ফোর্স কে আমরা চাপ বলবো। হ্যাঁ, এবার পরের অংশটা পড়ো। কাজে দ্বিতীয় ক্ষেত্রে 2 হাত ব্যবহার করায় বল প্রয়োগকারী ক্ষেত্রফল দ্বিগুণ বেড়ে যাবে বলে চাপ অর্ধেক হয়ে অর্ধেক যাবে। হয়ে যাবে। তৃতীয় ক্ষেত্রে সরাসরি ব্যবহার করে বল প্রয়োগ করায় বল প্রয়োগকারী ক্ষেত্রফল আরো বেড়ে যাবে, তাই চাপ আরো কমে যাবে। কমে যাবে। হ্যাঁ, বল একটি ভেক্টর, এটাও তাই দাগ দিয়ে তোমাদের রেখো, বল ধারণা একটা ভেক্টর রাশি। হ্যাঁ, হতে পারে চাপ P বুঝি ভেক্টর, কিন্তু মজার ব্যাপার হচ্ছে চাপ P কিন্তু একটা স্কেলার রাশি, এবং আমরা যদি সঠিকভাবে লিখতে চাই তাহলে এটি এভাবে
লেখা উচিত। আচ্ছা, এটা পরে দেখাবে। এখন দেখো, তুমি যদি কোনো বন্ধুকে এক হাত দিয়ে চাপ দাও, তাহলে তোমার এই হাতের এরিয়া হবে কম, বা এই পাথরের উপরে চাপ দাও, এরিয়া ক্ষেত্রফল হবে কম। ক্ষেত্রফল ক্ষেত্রফল যদি কম হয় তখন কি হবে দেখো, এই যে আমরা সূত্রের দিকে যদি তাকাই, P = F/A, বলতো ভগ্নাংশের নিচের অংশ, ভগ্নাংশের এটাকে হর বলে, হর যদি ছোট হয় ভাগফল বড় হবে না কম হবে? হর যদি ছোট হয় তাহলে বলো, রুদ্রই বলো, ভাগফল কি হবে, কম হবে না বেশি হবে হর যদি ছোট হয়? তা হর ছোট হলে স্যার ভাগফল তো কম হবে। ভাগফলটা বড় হবে। যেমন 10/5 সেখানে হবে 2, কিন্তু যদি 10/2 হয় হরটাকে আমি কমিয়ে দিই, ভাগফল হবে 5। তাহলে আমরা দেখলাম এই পিটা কি, এই পিটা হলো একটা ভাগফল। কিসের ভাগফল? এফ কে আমরা এ দিয়ে ভাগ করলে যে ফলটা পাবো সেটাই হলো পি। তাইলে আমাদের ক্ষেত্রফল যত ছোট হবে ভাগফল তত বড় হবে। তাহলে এক হাতে যে ক্ষেত্রফল, এক হাতের ক্ষেত্রফল বড় নাকি দুই হাতের ক্ষেত্রফল বড়? 2 হাতে। দুই হাতের ক্ষেত্রফল বড়। তাইলে এক হাতের ক্ষেত্রফল হলো ছোট, দুই হাতের ক্ষেত্রফল বড়। তাইলে তুমি যদি এক হাতের ক্ষেত্রফল দাও, এটা ছোট যেহেতু, তাহলে এটাতে চাপ বেশি হবে, কারণ চাপটা হলো বলকে তুমি ক্ষেত্রফল দিয়ে ভাগ করো। আর সারা শরীর দিয়ে যদি তুমি দাও তাহলে তোমার আরো এরিয়া বেড়ে গেল, তাহলে আরো চাপ কমে গেল, তখন তুমি আর বেশি চাপ দিতে পারবে না। হ্যাঁ, তাহলে F = PA, এইটা হলো সহজ সরল একটা সূত্র আমরা রাখবো, F = PA। F কে আমরা আড়াআড়ি গুণ করলে এটা হবে। হ্যাঁ, এবার বলো, ক্ষেত্রফলকে ভেক্টর হিসাবে ধরা হয়? অর্থাৎ ক্ষেত্রফলকে ভেক্টর হিসেবে ধরা হয়। ভেক্টরের পরিমাণ আর দিক থাকতে হয়। ক্ষেত্রফলের পরিমাণটুকু হচ্ছে ভেক্টরের পরিমাণ, ক্ষেত্রফলের উপর লম্ব হচ্ছে ভেক্টরের দিক। দিক। হ্যাঁ, চাপ স্কেলার হওয়ার কারণে এর কোনো দিক নেই। হ্যাঁ, এটি আমি খুব জানি। প্রয়োজনীয়, কারণ চাপ ধারণাটি কঠিন পদার্থ থেকে অনেক বেশি প্রয়োজনীয় তরল কিংবা বায়বীয় পদার্থে। তরল বা বায়বীয় পদার্থ যখন চাপ প্রয়োগ করে তখন আসলে সেটি দিকের উপর নির্ভর করে না। এটি বিষয়টি আমরা একটু পরেই দেখব। আচ্ছা, এবার আমি অঙ্কটা বোঝাই দিই তোমাদের উপরে। ধরা যাক তোমার উপর 50 কেজি তোমার ভর, তোমার শরীরের এক পাশের ক্ষেত্রফল 0.5 মিটার স্কয়ার এবং দুই পায়ের ক্ষেত্রফল 0.03 মিটার স্কয়ার। তুমি চিত হয়ে শুয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে এবং দাঁড়িয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে? তুমি অলরেডি টেকনিকটা জানো যে ক্ষেত্রফল যত কম হবে তার ফোর্স, তার প্রেসার তত বেশি হবে। তাহলে আমি আগে ডিটারমাইন করে নেব 0.5 যে এরিয়াটা এটা বড় নাকি 0.03 বড়? অবশ্যই 0.5 বড়। এবং 0.5 যখন বড় হবে তখন কিন্তু সেটাকে আমরা, আমাদের প্রেসারটা ছোট হবে। এখন শুধু আমরা ম্যাথমেটিক্যালি দেখব, কারণ আমরা শুধু তত্ত্বের মতো বলে যাব না, এখানে গেলে এখানে পাওয়া যাবে, ওখানে গেলে ওটা পাওয়া যাবে। এখন আমাদের কোশ্চেন হলো, এই যে ভর দেওয়া আছে কোথাও আমাদের ফোর্স বল বলে নাই, তাহলে এটা তোমাদের কনফিউজ করবে। তোমরা অলরেডি জানো ভর দেওয়া থাকলে তাকে যদি আমরা 9.8 দিয়ে গুণ করি তাহলে সেটা আমাদের বল হয়ে যায়, তখন সেটা আমাদের এফ হয়ে যায়, এফ। তাইলে ভর দেওয়া থাকলে এফ কে খুঁজবা না। এখন তুমি চিন্তা করবে, আচ্ছা 9 আমি এখানে 8 ইউজ করব নাকি করব না। কোনো ধরনের কনফিউশন না নিয়ে ভরকে তুমি বলে কনভার্ট করে ফেলো, F = mg এই হিসাবে তুমি কনভার্ট করে ফেলো। কনভার্ট করার পরে দেখবা এটা বল হয়ে গেছে, আর এরিয়া দিয়ে ভাগ করো। দেখো 0.5 দিয়ে ভাগ করলে 980 হয়। প্যাসকেল বা নিউটন মিটার স্কয়ার দুইটা এককে মনে রাখবা, কারণ এগুলো আমি 1 2 3 ওই যে বহুপদী এমসিকিউ থাকে সেখানে আমি দিব সেখানে। আর ছোট ক্ষেত্রফল 0.03 এর উপর 16,333, এটা হইলো। তাহলে আমরা আগেই জানি আমাদের ক্ষেত্রফল ছোট হইলে প্রেসার বড় হবে, এখন আমরা অঙ্ক করেও দেখতে পাচ্ছি সেটা। তাহলে আমরা শুয়ে পড়লে অনেক কম চাপ দেওয়া হবে, এই জন্য মানুষ যখন চোরাবালিতে পড়ে তখন নিজেকে বাঁচানোর জন্য সবসময় শুয়ে পড়তে হয়, যেন সে অনেক কম চাপ দেয় এবং চোরাবালিতে সহজে ডুবে না যায়। চোরাবালি যারা সমুদ্রে গিয়েছে দুর্ভাগ্যজনক ভাবে প্রতি বছরে 2-1টা ঘটনা এরকম ঘটে,
আর তোমাদের বয়সের ছাত্রছাত্রীদের নিয়ে এইসব ঘটনাগুলো ঘটে। তোমরা সমুদ্রে এলোমেলো ভাবে সিগন্যাল মানতে চাও না, আসলে সমুদ্র সেই রকম এত মায়াবী টান, সেখানে না নিয়ে সাঁতার না কাটলে, একটু দূরে না গেলে একটা, তারপরে স্রোত গুলো ঢেউগুলোর সাথে ঢেউগুলো বিশাল হয়ে আসে মাথার উপর দিয়ে, তখন সেখানে একটা চোরা বালি থাকে, মানে মনে হবে যে বালি, তুমি পা দেওয়ার সাথে সাথে এটা নিচের দিকে চলে যায়। তখন তুমি যতটা পারো নিজেকে ফ্ল্যাট হয়ে চেষ্টা করবে রক্ষা করার জন্য। আবার এর উল্টোটাও সত্যি, বল প্রয়োগ করার অংশটুকুর ক্ষেত্রফল যদি কম হয় তাহলে চাপ বেড়ে যায়। একটি পেরেকের সূচালো মুখে দেখবা, তুমি তোমার একটা একটা সুইচ নাও বা একটা গজ নাও, দেখবা যে তার যে অংশে চিকন থাকে সেই অংশে তুমি ব্যথা পাবে বেশি। একটা সুই দেখো, সুইয়ের যে অংশটা হ্যাঁ সূক্ষ্ম থাকবে সেখানে তুমি ব্যথা পাবে বেশি, যে অংশ ফ্ল্যাট থাকবে সেখানে ব্যথা পাবে না। আবার দেখবা তুমি ওয়ালে যখন তুমি কোনো প্যারেককে করতে যাও, দেখবা তুমি চিকন অংশ দিয়ে পিটাইতেছ না, তুমি যে ফ্ল্যাট গোড়া যে ফ্ল্যাট অংশ দেখতেছ সেটা দিয়ে তুমি হাতুড়ি দিয়ে আঘাত করতেছো, আর সুর করে ওটা চলে যাচ্ছে। আর উল্টাটা হলে সারাদিন তুমি পিটাতে থাকবা আর তোমার এই প্যারেক যেতে না। সেটাই বলছে তোমাকে, একটা নাইফ, একটা ছুরির আমরা মোটা অংশ দিয়ে আমরা কাটি না, আমরা চিকন অংশ দিয়ে কাটি। এই তো, আর কোনো ধরনের কনফিউজ থাকার কোনো মানে হয় না। তবে এখান থেকে একটা ছোট্ট 2 মার্কের কোশ্চেন আসে, 2 লাইন, অনলি 2 লাইন। যেমন এক প্যাসকেল বলতে কি বুঝে, তোমাকে কোশ্চেন করবে, আচ্ছা 1 প্যাসকেল মানে কি? তুমি যে বলছো যে ইউনিট 1 প্যাসকেল, মানে হলো 1 নিউটন বল 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর প্রয়োগ করলে 1 প্যাসকেল বলে, তাকে 1 প্যাসকেল বলে। কিন্তু বোর্ডে তোমাকে বলবে 5 প্যাসকেল বলতে কি বুঝো, 5 পিএ। সোজা তুমি শুধু একের জায়গায়, এই কোর্সের একের জায়গায় 5 বলে দিবা, যে 5 নিউটন বল যদি 1 মিটার স্কয়ার, কারণ এফ বাই এ এটা ক্ষেত্রে ভাগ আকারে আছে, 5 নিউটন বল যদি 1 মিটার স্কয়ার এক ক্ষেত্রফল প্রয়োগ করলে 5 প্যাসকেল পাবো, বাস 2 মান, এটা বলে দিলে যে 5 প্যাসকেল। এটা শুধু এখানে না, আমি অবাক হয়ে যাই, ইন্টারমিডিয়েট যখন পড়াই আমি এসএসসি তে, সেখানেও একই জিনিস আছে, একই ডেফিনেশন আছে। তাহলে তুমি এখন পড়লে সামনের ক্লাসে ফ্রি তোমার জন্য। এখন ঘনত্ব দেখো, তারা কিন্তু যখন আমাদেরকে নোট দিয়েছিল সেখানে কিন্তু ঘনত্ব কিন্তু 2-3 নম্বরে ছিল না, ঘনত্ব ছিল অনেক অনেক পরে। তার মানে তারাও আমাদেরকে সেটা ভুল দেখাইছে এখানে। ঘনত্বটা কি দেখো তো, ওই পয়েন্ট গুলো ঘনত্ব কি উপরে ছিল না নিচের দিকে ছিল, মনে আছে ঘনত্ব কথাটা? ওই যে আমি কয়টা পয়েন্ট দেখাছিলাম তোমাদেরকে বলেছিলাম, সেটা অনেক নিচের দিকে ছিল, কিন্তু তারা আবার এখানে নিয়ে আসছে, উপরে নিয়ে আসছে। আচ্ছা যাক, কোনো সমস্যা নেই। ঘনত্ব হলো, হ্যাঁ, তরল এবং বায়বীয় পদার্থের চাপ বোঝার আগে আমাদের ঘনত্ব সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকা দরকার, ঠিক আছে? আমরা তো রেডি। চাপের মতো, চাপ হলো একক ক্ষেত্রফলের উপরে বল, আর ঘনত্ব হলো একক আয়তনের ভর, এমটা। একক আয়তনের ভরের পরিমাপ, অর্থাৎ কোন বস্তুর ভর যদি m এবং আয়তন যদি v হয়, ঘনত্ব রো, এটা হলো রো, আর রো লিখে রাখো, ইংলিশে আর রো ডব্লিউ লিখলে আবার সারি হয়ে যাবে। রো ইকুয়াল টু m বাই v, একক হচ্ছে কেজি পার মিটার কিউব অথবা গ্রাম পার সিসি। দেখো এই সিসি মানে হলো কিউবিক সেন্টিমিটার, এই কিউবটা এখানেও আছে, এই কিউবিক মিটার লিখলে এখানে সিএম লিখলে সেন্টিমিটারের সাথে মিলে যেতে পারে, এই জন্য তারা মিটার কিউব দিয়েছে। কিন্তু এখানে এই যে সি কিউব, সিএম কিউব হবে, এখানে কিউবিক সেন্টিমিটার, সিসি মানে হলো কিউবিক সেন্টিমিটার। আর ঘনত্বের মাত্রা ml ইনভার্স 3, কিন্তু এটা যখন আমি t-1 পাশে দিয়ে দিই তোমরা কনফিউজ হয়ে যাও, তোমরা মনে করো যে ঘনত্ব হলো 3টা, মনে হয় না, একটা 2টা এককে। এই আজকে এতটুকু পড়া থাকবে, ঘনত্ব আর চাপ, ছোট্ট 2 পেজ পড়ালাম, এই 2 পেজকে যেন জীবনে না বলতে হয়। আমি পড়াতে পড়াতে লাইনটা শেষ হয়ে যাবে ক্লাসটা, মনে হয়। তোমরা এই ডান পাশে যে 4টা টেবিলটা আছে, এটা মিনিমাম 2-3 বার পড়ো, এই টেবিলটা মিনিমাম 2-3 বার পড়ো একটু। তাহলে দেখো, শুধু আজকে এটা পড়ো, আর ফিজিক্সের 5 থেকে 6 মিনিট লাগবে তোমাদের, কিন্তু এই 5-6 মিনিট তোমাদের 50-60 বছর যত বছর বেঁচে থাকবা এটা তোমাদের মনে থাকবে এবং লিখতে পারবে। আমরা যখন ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, এটা এখনো ভুলি নাই। অ আ ই ই এগুলো যেরকম ভুলি নাই, এরকম যদি মনোযোগ দিয়ে একবার করতে পারো
দেখবা যে এগুলো তোমাদের অনেক হেল্প করতেছে। তো আজকে তোমরা 21 জন ছিল, আমি 23 জনও দেখেছি, তোমরা চলে গেছো মানে অনেকে। 22 জন মতো প্রেজেন্ট ছিল, অসংখ্য ধন্যবাদ। আরো আসার চেষ্টা করো। আর